রাস্তার দুধারে সারি সারি ম্যাপল গাছের বহর। বসন্ত হাওয়ার দরুন টুপটাপ বৃষ্টিকণার ন্যায় গায়ে এসে একটু একটু বাসন্তিক ছোঁয়া লাগিয়ে উড়ে গিয়ে নিঃশব্দে পিচঢালা তকতকে রাস্তায় লুটিয়ে পড়ছে হলুদ কমলা রঙের ম্যাপল লিফ। এমন দৃশ্য দেখতেই যেন প্রশান্তি খেলে যায় চোখে। আর ফরেন কান্ট্রি থেকে এলে তো কথাই নেই। নীরব শুনশান রাস্তার ধারে ফাঁকা বেঞ্চিতে বসে বসন্ত বিকালের একটুখানি সৌন্দর্য দেখে দেখেই পুরো যোগ পার করে দেওয়ার মতোই স্বস্তিতে দুচোখ ভরে ওঠে। তবে এই মুহূর্তে রাস্তার দুই সাইডে দাঁড়িয়ে থাকা লোক সমাগমের কারোরই ম্যাপল লিফের সৌন্দর্য বিশ্লেষণের আগ্রহ নেই, বরং সুন্দর টকটকে ম্যাপল গাছের ফাঁক করে উচ্ছ্বাসিত জনতার ভিড় যেন উপচে পড়ছে। তারা অন্য কিছু দেখার জন্য অধীর আগ্রহে সামনের রাস্তায় তাকিয়ে হাত নেড়ে যাচ্ছে নির্বিঘ্নে। সেই সাথে তাদের প্রবল উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ ঘটছে একই সুরে হৈ হৈ করে ওঠা প্রতিধ্বনিতে। ছেলে, বুড়ো, যুবক, যুবতী সবাই তাতে সামিল। দেখে মনে হচ্ছে তারা কোনো পারফর্ম কিংবা প্রতিযোগিতা দেখার জন্য জমায়েত হয়েছে। শুধু যে এইটুকুনি জায়গা ধরে মানুষের ভিড় এমনটা নয়। লোকালয় ছাড়িয়ে সান ফ্রান্সিসকো শহরের গোল্ডেন গেট ব্রিজ পেরিয়ে প্রশান্ত মহাসাগর আর পাহাড়ের মধ্যবর্তী সরু আঁকাবাঁকা রাস্তাটা যতদূর অবধি চোখে পড়ে ঠিক ততদূর পর্যন্তই উচ্ছ্বসিত মানুষের সমাগম। সায়নী শিওর এই রাস্তা ক্যালিফোর্নিয়া অবধি চলে গিয়েছে। মানুষের এত আগ্রহ আর হইচই দেখে একটু কৌতূহল নিয়েই সামনের রাস্তায় ওদের দিকে এগিয়ে গেল সায়নী। ঠিক তখনই একদম হুট করেই বেশ কয়েকটা বাইক ভো ভো আওয়াজ করে তড়িৎ গতিতে রাস্তা অতিক্রম করে চলে গেল। বাইকগুলো এতই তাড়াতাড়ি চলে গিয়েছে যে সায়নীর চোখে পলক ফেলার সময়টুকু অবধি পেল না। বাইকগুলো রাস্তা ক্রস করতেই সবাই জেকে জেকে বলে চেঁচিয়ে উঠল। সবার চেয়ার আপ আর উচ্ছ্বাস দেখে সায়নী বোধ করলো এখানে বাইক রাইডিং কম্পিটিশন হচ্ছে। কিন্তু এরকম ঠান্ডা আবহাওয়ায় পাহাড়ি রাস্তায় কি করে এত দ্রুত রাইড করছে এরা? ভয় ডর নেই নাকি? এগুলো দেখে আবার মানুষ আনন্দে নাচানাচি করছে। যেমন এরা তেমন এদের বিনোদন। স্টুপিড আমেরিকান। ঠোঁট উল্টে মনে মনে মেজাজ খারাপের বহিঃপ্রকাশ ঘটায় সায়নী। ও চলেই যাচ্ছিল, তখন আবারও দ্বিতীয়বারের মতো হাওয়ার গতিতে ছুটে আসা বাইকগুলো রাস্তা ক্রস করে চলে যায়। তৎক্ষণাৎ সবার মুখে মুখে আবারও সেই জেকে নামে হিড়িক পড়ে যায়। আচ্ছা, জেকে কে? কৌতূহলী মস্তিষ্কে প্রশ্নটা আসতেই হাতার গতি থামিয়ে দিল ও। দাঁড়িয়ে থাকলো এই ভয়ানক বাইক রেসিং শেষ হবার অপেক্ষায়। হ্যাঁ, 3বার একইভাবে রাইড শেষে 4বারের সময় শেষ হলো কম্পিটিশন। পরপর 7টা বাইক এসে একই জায়গায় থামলো। সায়নী জানে সবার আগে যে বাইকটা পৌঁছেছে ওটাই জেকে রাইড করেছে। কারণ চারদিক থেকে ভেসে আসা জেকে নামের জয় জয়কার আর আনন্দ উচ্ছ্বাসই তার জানান দিয়ে যাচ্ছে। তবে জেকে নামটা লোকটা একটু অন্যরকম। এত এত চেয়ার আপেও কোনোরূপ হেলদোল নেই তার। খুবই স্বাভাবিক মুখভঙ্গি। চ্যাম্পিয়ন হয়েও খুশির লেশমাত্র নেই তার মুখে। অথচ রানার আপ হওয়া বাইকারটা খুশিতে ফেটে যাচ্ছে। সেই খুশি তার মুখে চোখে জোয়ারের জলের ন্যায় উপচে পড়ছে। জেকে হেলমেট খুলে উড়ুর উপরে সেটাকে সনাট বসিয়ে দেয়। হেলমেট খুলতেই বেরিয়ে আসে তার স্টাইলিশ ঘাড় ছুঁই ছুঁই লম্বা চুলগুলো। ঘাড় অব্দি চুলে তাকে জেন্টলম্যান লাগছে না মোটেই, বরং স্টাইলিশ সুপারস্টার বললে হয়তো মানানসই হবে বাক্যটা। মনে হচ্ছে ব্র্যান্ড নিউ বাইকের কয়েক দফা শ্যুট করে মাত্রই থেমেছে সে। ডান হাত দিয়ে বেখেয়ালে চুলগুলোকে ব্যাক ব্রাশ করতে করতেই অন্য হাতে পড়ে থাকা অ্যাপেল ওয়াচটাই এক নজর চোখ বুলিয়ে নিয়ে আবারও হেলমেটটা পরে নিল সে। ওদিকে চ্যাম্পিয়ন পুরস্কার বিতরণের জন্য স্টেজে তাকে বারবার ডাকা হচ্ছে। জেকে হেলমেট পরেই সেদিকে একবার চাইলো। আশ্চর্য, সবাই ডাকছে তবুও কেমন বেখেয়ালি ভঙ্গিমা তার। শেষমেশ কর্তৃপক্ষের একজন তার কাছে এগিয়ে আসতেই জেকে বলল, ওয়েট আ মিনিট। তারপর কাউকে কল করতেই কয়েক মিনিটের মধ্যে একটা কালো গাড়ি এসে থামলো ওখানে। গাড়ি থেকে ফর্মাল ড্রেস কোড পরিহিত একজন নামতেই জেকে লোকটাকে উদ্দেশ্য করে বলল, লুক, হি ইজ মাই অ্যাসিস্ট্যান্ট প্রত্যয় এহসান, গিভ হিম দ্য প্রাইজ মানি। লোকটা বিরক্তিতে ভুরু কুচকায়। আর ইউ কিডিং মি? নো, আই এম সিরিয়াস। দেন হোয়াই আর ইউ অ্যাটেন্ড দ্য গেম অ্যান্ড রিস্কিং ইউর লাইফ? লোকটার কথায় বিরক্তির ছাপ স্পষ্ট। জেকে তীর্যক হাসলো। কাঁধ দুটো সামান্য উপরে তুলে ভাবলেশীন মুখে বলল, ইউ নো, রাইডিং ইজ থ্রিলিং, অলসো ডেঞ্জারাস, অ্যান্ড আই লাভ ডেঞ্জার আ লট। শান্ত এবং স্থির কণ্ঠস্বর, তবে শরীরে কাঁপন ধরিয়ে দেবার মতো ভয়ানক কথার টোন। শেষ কথাটা বলে চোখে বিশাল আকৃতির রোদ চশমা পরিয়ে সাই সাই করে নিজের বাইক নিয়ে পাহাড়ি রাস্তার বাঁকে মুহূর্তেই হারিয়ে গেল জেকে। সবার দৃষ্টি এখনো সেদিকেই স্থির। কর্তৃপক্ষের লোকটা বিরক্ত হলো, তবে চটে গেল না।
এই ছেলে প্রতি বছর একটা না একটা ঝামেলা পাকাবেই, এটা তার বোধগম্য হয়ে গিয়েছে এতদিনে। হয় কোনো প্রতিদ্বন্দ্বীকে ইচ্ছে মতো পেটাবে, নয়তো রাইডিংয়ের মাঝপথে বাইক ঘুরিয়ে নিয়ে চলে যাবে, আর না হলে প্রাইজ গিভিংয়ে এসে ঝামেলা পাকাবে। শুধু পপুলারিটি আর অডিয়েন্সের ডিমান্ডেই সারা বছর ঘুরে ঘুরে রাজি করানো হয় তাকে। নয়তো এমন আতপাগল রকচাটা ছেলেকে জীবনেও কম্পিটিশনে আনতেন না তিনি। বাপের বয়সী হোক কিংবা দাদার, কারোরই কথা দুপাশে পর্যন্ত সম্মান দেয় না এই ছেলে। সাচ এ সাইকোপ্যাথ। বিড়বিড়িয়ে কথাটা বলে থমথমে মুখ নিয়ে নিজ স্থানে ফিরে গেল লোকটা। অ্যাটিটিউড, অ্যাপিয়ারেন্স, গুড লুক, এভরিথিং ইজ সো ম্যানলি। মুগ্ধ নয়নে ফাঁকা রাস্তার দিকে তাকিয়ে কথাটা বলল এক বিদেশিনী। সায়নীর পাশেই মেয়েটা দাঁড়ানো। ও মেয়েটার মুগ্ধতা দেখে একটু যেচে জিজ্ঞেস করলো, হু ইজ হি? মেয়েটা নেশা লাগানো চোখে বলল, হি ইজ জেকে, দ্য চ্যাম্পিয়ন। সায়নী মাছি দাঁড়ানোর মতো করে বলল, আই নো দ্যাট, বাট। সায়নীর কথাটা শেষ করতে হলো না, তার আগে বিদেশিনী ভাঙা ভাঙা বাংলায় বলে, হি ইজ ওয়াশিপ জায়ান কৃতিক, হি ইজ আ ভেরি গুড রাইডার। বিদেশিনীর আধো আধো বাংলা শুনে সায়নী মুস্কি হাসে, তারপর পাল্টা প্রশ্ন ছুড়ে বলে, হি লুকস ডিফারেন্ট। বিদেশিনী ভ্রু কুচকায়। সায়নী মনে মনে ভাবে, লোকটা দেখতে একেবারেই অন্যরকম। টকটকে গৌরবর্ণ, শরীরের গঠন, চেহারা, সবকিছুতে ব্রিটিশদের ছাপ স্পষ্ট। অথচ গোল্ড ভাসমান কালো মণিযুক্ত চোখ দুটো দেখলে যে কেউ বলবে এশিয়ান কোনো দেশের কোনো এক সম্ভ্রান্ত গোত্রের উত্তরাধিকার সে। অ্যাটলিস্ট অ্যাটিটিউড তো কাই বলে। বিদেশিনী এখনও তার ধূসর চোখে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে। সায়নী মেকি হেসে বলে, নাথিং নাথিং, আই জাস্ট সে হি ইজ সো হ্যান্ডসাম, ইয়া, লুক লাইক আ হলিউড হিরো। বাই দ্য ওয়ে, হোয়াটস ইয়োর নেম? বিদেশিনী সম্মোহনী হাসি দিয়ে জানায়, ক্যাথলিন ক্রিস্টিয়ান। ইয়োর? আই এম সায়নী মুখার্জি। ওহ, আর ইউ ফরেনার? ইয়া, আই এম ফ্রম ইন্ডিয়া। তারপর নিজেদের মধ্যে আরও কিছু কুশল বিনিময় হয় ওদের। এক পর্যায়ে সায়নী জানতে পারে ক্যাথলিন জেকেকে মোটামুটি পার্সোনালি চেনে, আর জেকে আসলে ব্রিটিশ ফিটিশ কিচ্ছু নয়, বরং আমেরিকান সিটিজেনধারী অদ্যপান্ত বাঙালি পুরুষ। এই ছেলের চেহারায় এতটা ভিনদেশি ছাপ কেন? প্রশ্নটা থেকেই গেল সায়নীর কৌতূহলী মনে। টানা 2 দিন হতে চলল মামিরা বিদেয় হয়েছে। ওরু জানতো অনু বাড়িতে ফিরলে ঝামেলা শুরু হবে, আর হয়েছেও সেটাই। মামির গা জ্বালানো কথা ওরু চুপচাপ মেনে নিলেও অনু খালি মুখে সহ্য করতে পারে না মোটেই। কারণ আর যাই হোক, মাকে হাসপাতালের এক কামরার বেডে শুয়ে রেখে তার পক্ষে বিয়ের পিড়িতে বসা সম্ভব নয়। রেজার মতো পাতি মাস্তানের সাথে তো নয়ই। মামিকে এসব মুখের উপর বলে দেওয়া মানে ভয়াবহ ঝড়ের পূর্বাভাস। আর তাই হলো, কথায় কথায় গমে গমে উঠল পুরো মহল। এক পর্যায়ে কথা কাটাকাটি থেকে শুরু হয়ে গেল বিশাল তর্ক। অনুর মেজাজ সর্বক্ষণই টুকনে থাকে। এই মুহূর্তে মামির কথার আঘাত তার মধ্যে চরম বিরক্তি আর উত্তেজনা সৃষ্টি করল। শরীরের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ল অযাচিত ক্ষোভ আর রাগ। রাগের মাথায় হলরুমের কাচের জিনিসগুলো একটা একটা করে আছাড় মেরে ভাঙতে লাগলো সে। হলরুমে ঝনঝন করে কাঁচ ভাঙার আওয়াজ শুনে অরু নিজের কান্নাকাটিতে লাগাম টেনে বাইরে বেরিয়ে এলো। দেখল তার ভদ্র, শান্ত আর নরম মনের আপার সবচেয়ে ক্ষুব্ধ রূপ। ওর এমন রাগ দেখে মামি যে খানিকটা ভরকে যায়নি এমন নয়, তবে সেও দমে যাওয়ার পাত্রী নন। তার ক্ষিপ্ত মুখশ্রী দেখে মনে হচ্ছে এর শেষ দেখেই ছাড়বেন তিনি। অবশেষে পরিস্থিতি সামাল দিতে রেজা নিজের মাকে নিয়ে তৎক্ষণাৎ কৃতিকুঞ্জ থেকে বিদায় নেয়। আর কখনো আসবে না তোমরা। ওরা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে অনু গিয়ে ঝনাক করে মহলের সদর দরজা আটকে দেয়। তারপর নিজের রুমে ঢুকে কক্ষবন্দি করে নেয় নিজেকেও। অরু দৌড়ে যায় বোনকে আটকানোর জন্য, তবে সেটা বড্ড দেরি হয়ে যায়। তার আগেই সপাটে দরজার খিল আটকে দেয় অনু। অরু জানে তার আপা আজ রুম থেকে বের হবে না। অরু ডাকতে ডাকতে বেহুশ হয়ে গেলেও না। তবুও কিছুক্ষণ ধরে ডাকাডাকি করে ক্ষান্ত হয়ে ফিরে যায় অরু। সে রাতে 2 বোনের কারোরই আর খাওয়া হলো না। পরের দিন সকালে নিজ হাতে নাস্তা, মায়ের জন্য স্যুপ, সবকিছু বানিয়ে ওর আবারও কড়া নাড়ল অনুর দরজায়। এবার অনু দরজা খুলল। পরনে সুতির চুড়িদার, হাতে তুটে ব্যাগ, লম্বা চুলগুলোতে এতে আছে সুন্দর ফ্রেঞ্চ বেনি। দেখেই বোঝা যাচ্ছে হাসপাতালে যাওয়ার জন্য একেবারে তৈরি হয়ে বেরিয়েছে সে। আপাকে পরিপাটি হয়ে বেরোতে দেখে বিমর্ষ চোখ দুটো খুশিতে টইটুম্বুর হলো অরুর। অনুকে প্রশ্ন করার কোনো অবকাশ না দিয়েই অরু একের পর এক বলতে লাগলো, টেবিলে নাস্তা রেডি, মায়ের স্যুপ হটপটে ভরে রেখেছি, আর ইমেইলও পাঠিয়ে দিয়েছি, চল একসাথে খাবো। কথা শেষ করে অরু সামনে হাঁটা ধরতেই ওর হাত টেনে ধরে ওকে বুকে জড়িয়ে নেয় অনু।
আপার রাগ কমেছে ব্যাপারটা বুঝতে পেরে খুশিতে পুলকিত হয়ে শক্ত হাতে বোনের গলা জড়িয়ে ধরে অরু নিজেও। আপা তুই কেন বদলে গেলি বলতো? কাল তোর রাগ দেখে আমি নিজেও ভয় পেয়ে গিয়েছিলাম। অনু ঠোঁট টিপে মুচকে হাসে, তারপর বলে, বিশ্বাস কর আমি একটুও বদলাইনি। স্বজনরূপী কালসাপগুলোকে বের করার জন্যই একটু বেশি বেশি করেছি, নইলে কতদিন পরে পরে আমাদের মাথা খেত কে জানে। তোর কি বুদ্ধি আপা, জিনিয়াস। অনু আবারও হেসে বলে, হয়েছে, কাল থেকে কিছুই খাইনি, চল নাস্তা খাবো, নয়তো মায়ের কাছে যেতে লেট হয়ে যাবে। অরু আনমনে বলে, আমার আপার হাসি সবচেয়ে সুন্দর, নিখিল ভাইয়ের চেয়েও। নিখিল ভাই নামটা মস্তিষ্কে গিয়ে ঠেকতেই দুদিন আগের ভাবনার ইতি টানে অরু। সকালে ঘুম থেকে উঠে ইমেইল পাঠাতে গিয়েই সেদিনের কথাগুলো ভাবছিল। তারপর সেদিন সকাল থেকে বিকেল অবধি পর্যন্ত ঘটে যাওয়া কুৎসিত ঘটনাগুলো একে একে হানা দেয় আনমনা মস্তিষ্কে। আজ শুক্রবার, আপা একটু দেরি করে হাসপাতালে যাবে আজ। অরু রাতেই বলে রেখেছিল যে সেও মাকে দেখতে যাবে, তাই খুব সকালে উঠে ইমেইলের কাজ সেরে ফেলেছে ও। তারপর একটা লম্বা শাওয়ার নিয়ে রেডি হয়ে যখন মোবাইল হাতে নিল, দেখলো নীলিমার অনেকগুলো মিস কল ভাসছে। নীলিমা কল দিয়েছে, তার মানে ইম্পর্টেন্ট কিছু হবে। কিন্তু কি? অজানা অনেক প্রশ্নে আবারও মাথাটা ধরে এলো অরুর। কিন্তু ও এত ভাবতে চায় না, তাই তাড়াহুড়ো করে নীলিমাকে কল ব্যাক করলো। একবার রিং হয়েছে কি হয়নি, তার মধ্যে নীলিমা কল তুলল। কি হয়েছে নীলিমা, এতগুলো কল দিলে তুই? ঠিক আছিস? আমি ঠিকই আছি, তুই ঠিক আছিস কিনা সেটা বল। আচ্ছা তুই এমন কেন? দিন দুনিয়া ভুলে হিমালয় পর্বতের সন্ন্যাসিনী হয়ে যাস, নাকি মহাসমুদ্রে ডুব দিস? কোনটা বল আমাকে। কি অদ্ভুত প্রশ্ন নীলিমা, আমি কেন এসব করতে যাব? শোন, আমার বিয়ে করে সংসার করার বহুত শখ, সন্ন্যাসী টন্যাসী এসব কথা ভুলেও বলবি না। তাহলে ফোন কেন তুলিস না? বিরক্তিতে চিৎকার দিয়ে উঠল নীলিমা। আসতে বল, কানে লাগছে তো। আর ফোন সাইলেন্ট মোডে ছিল। তাহলে তুই কেন বসে আসিস এখনো? তুইও সাইলেন্ট মোডে চলে যা। আর তোর শখের নিখিল ভাই আমেরিকা গিয়ে কোনো এক সাদা চামড়ার মেয়েকে বিয়ে করে সুখে ঘর সংসার করুক। কি হয়েছে নীলিমা? অরুর কণ্ঠে দৃঢ়তা আর সকুচিত ভাবটা স্পষ্ট। নিখিল ভাই আজই চলে যাচ্ছে, এতক্ষণে হয়তো এয়ারপোর্টের কাছাকাছি চলেও গিয়েছে। এটাই তোর শেষ সুযোগ অরু। আমি আর তিথি মেইন রাস্তায় সিএনজিতে ওয়েট করছি, তাড়াতাড়ি চলে আয়, নয়তো এ জীবনে আর নিখিল ভাইকে দেখতে পাবি না তুই। নিখিল ভাইয়ের সাথে আর দেখা হবে না। টোল পড়া মন ভোলানো হাসিতে মাতোয়ারা হবে না হৃদয়টা। নিখিল ভাইকে ছাড়া ক্যাম্পাসটাই তো মরে যাবে। হৃদয়টা হাড় হিম করা ব্যথায় শক্ত হয়ে এসেছে অরুর। এবার আর অজান্তে নয়, জেনে শুনেই ফুপিয়ে কেঁদে উঠল। মোবাইলের নেটওয়ার্ক ছাপিয়ে সেই ফোপানোর আওয়াজ গিয়ে পৌঁছালো নীলিমার কানেও। দ্রুত চলে আয়, শেষবারের মতো দেখা হয়েও যেতে পারে। নিঃসংকোচে কথাটা বলে কল রেখে দিল নীলিমা। নীলিমার শেষ কথাটা কর্ণকুহুরে পৌঁছাতেই অরু আর কান্নাকাটি করে সময় নষ্ট করল না। টেবিল থেকে পার্সটা ছো মেরে নিয়ে দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। নিখিল ভাই চলে যাচ্ছে যাক, কিন্তু মনের কথাটা তো একটাবার শুনে যাক। নিজের একপাক্ষিক ভালোবাসার কোনো প্রতিদান চায় না অরু, শুধু শেষবারের মতো মুখ ফুটে বলতে চায় দিনের পর দিন নিজের মন গহীনে বোনা মাকড়সার জালের ন্যায় ঠুনকো স্বপ্নগুলোর কথা। এই মুহূর্তে অরুর অষ্টাদশী মন বলছে তাকে মন গহীনের সুপ্ত ভালো লাগার কথা না জানালে জীবনটাই বৃথা। অনু কেবলই খাবার দাবার হটপটে ভরে রেডি হয়ে নেমেছে, তখনই দেখতে পাই হনহন করে কোথাও বেরিয়ে যাচ্ছে অরু। কিরে কোথায় যাচ্ছিস? হাসপাতালে যাবি না? অরু জবাব দেয় না, কোনো এক প্রকার ছুটে বেরিয়ে যায় বাগান বিলাসে ঘেরা কৃতিকুঞ্জ থেকে। অনুর অযাচিত মন আনমনে বলে, ইমেলটা পাঠালো কিনা কে জানে, চেক করে দেখতে হবে। মানুষ জীবনে আশা নিয়ে বাঁচে, আশাবিহীন এই উত্থান পতনের জীবনে বেঁচে থাকা দুরূহ বই কি আর কিছুই না। সবাই দিন শেষে ভাবে নতুন প্রহর তার জন্য নতুন সুখ বয়ে আনবে, কিন্তু কখনো কখনো সেই নতুন প্রহার আসতে বড্ড দেরি হয়ে যায়, সেই সাথে হারিয়ে যায় সুখের আশাটুকুও। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে অরুর সুখের আশাটাও হারিয়ে গিয়েছে। নীলাম্বর আকাশের কোনো এক ফালি শুভ্র মেঘের আড়ালে খোলা আকাশের দিকে তাকিয়ে শব্দ করে কাঁদছে অরু। হৃদয়টা এবার সত্যি সত্যি ফাঁকা লাগছে। নিখিল ভাইয়ের সাথে শেষ দেখাটা হলো না আর। এয়ারপোর্টের সামনে এমন কান্নারত মেয়েটাকে দেখে অনেকেই কিংকর্তব্য বিমূঢ়, আবার অনেকেই ভাবছে হয়তো কাছের কেউ দুর্দেশে পাড়ি জমিয়েছে, সেই দুঃখেরই বহিঃপ্রকাশ ঘটছে। তাতে অবশ্য ওরও যায় আসে না। আপাতত হিতাহিত জ্ঞান শূন্য ওর মস্তিষ্ক। ও উড়ান্ত প্লেনের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, আমি আপনাকে ঠিক খুঁজে বের করব নিখিল ভাই, আপনার আমার আবারও দেখা হবে। আমি ইউএসএ যাব, আপনার জন্য হলেও যাব।
ওই জায়ান কৃতিক চৌধুরী না নিলেও যাব। হয়েছে অরু, থাম এবার। তিথি ওকে থামাতে ব্যস্ত। কে জানতো অরুর মতো চুপচাপ স্বভাবের মেয়েটা এভাবে কেঁদে কেটে দুনিয়া ভাসাবে। তাহলে হয়তো ওরা এই প্ল্যান কোনো কালেই করতো না। আবারও একই নাম, কৃতিক জায়ান চৌধুরী। নীলিমা বুঝতে পারে না ব্যাপারটা, তাই সংকুচিত হয়ে প্রশ্ন ছড়ে, আচ্ছা অরু, তুই তো শেখ, তাহলে তোর ভাইয়া চৌধুরী কেন? অরু কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে বলে, ওই বদমাস লোকটা আমার ভাইয়া না, ইভেন কিছুই না আমাদের। তাহলে তাকে কেন ইমেইল পাঠাস প্রতিদিন? তাকে পাঠায় না তো, জেকে গ্রুপের হেড অফিসে পাঠায় মায়ের অসুস্থতা জানানোর জন্য। শুধুমাত্র জায়ান কৃতিকের অ্যাপ্রুভালের জন্য সবটা আটকে আছে যে। আবারও কান্নায় ভিজে আসে অরুর দুচোখ। তাহলে কে সে? আমরা একটা অমীমাংসিত সম্পর্কে আটকে আছি নীলিমা। আমার যখন ৮ বছর বয়স, তখন মায়ের সাথে কৃতিকপুঞ্জে প্রথম পা রাখি আমরা দুবোন। তখন ওরার বয়স কতই বা হবে, ২০ বছর। উনি আমার থেকে প্রায় ১২ বছরের বড়। আমার মা জায়ান কৃতিকের বাবা, মানে জমশেদ জায়ানের দ্বিতীয় স্ত্রী। শুনেছি ওনার দাদা সাহেব জোর করে ওই বয়সে দ্বিতীয়বার বিয়ে করিয়েছিলেন ওনার বাবাকে, কোনো এক কারণবশত। তিথি আর নীলিমা একই সুরে বলে, তার মানে তোদের সাথে ওনার রক্তের কোনো সম্পর্ক নেই? ওরও এদিক ওদিক না সুযোগ মাথা নাড়িয়ে বলে, না নিয়ে। তবে ওনার বাবার অবর্তমানে আমার মাই জেকে গ্রুপের চেয়ারম্যান। তিথি বলল, আচ্ছা অরু, উনি দেশে আসেন না কেন? আই মিন, বাড়িটা তো ওনার। অরু না সুযোগ মাথা নাড়িয়ে জবাব দিল, গত ৮ বছর ধরে আসেনি। বছর ৩ আগে যখন ওনার বাবা মারা গেলেন, তখন নাকি এসেছিলেন, তবে বাড়িতে প্রবেশ করেননি। বাইরে থেকে দাফন কাফনের কাজ সেরে সেদিনের ফ্লাইটে চলে গিয়েছিলেন। তিথি ঠোঁট উল্টে পড়ল, বুঝেছি, তোদের উনি একটুও পছন্দ করেন না, সেই জন্য তো নিজের বাড়িতে পর্যন্ত আসেন না। যতই হোক, তোরা হলে ওনার সৎ মায়ের আগের পক্ষ। অরু ঠোঁট উল্টে বলল, কি জানি। তখনই হঠাৎ করে মোবাইল স্ক্রিনে অনুর নাম্বার ভেসে ওঠে। সংকুচিত হয়ে ওঠে ওরও, সেই সাথে অবচেতন মস্তিষ্কের ধ্যান। আশপাশটা অবলোকন করে বুঝতে পারে কত বড় বোকামি করেছে। গভীর থেকে গভীরতর গোপনীয় কথাটা তরতার করে সাজিয়ে গুছিয়ে বান্ধবীদেরকে বলে দিয়েছে। এবার তো তিথি আর নীলিমাও ওকে কচুরিপানা অথবা পরগাছা উপাধি দেবে। আচ্ছা তাহলে তোর বাবা কোথায়? ওরা আর জবাব দেয় না, বরং আড়ালে শুষ্ক টোপ গেলে, আপা কল করতে, আমি আসি, এই বলে দ্রুত প্রস্থান করে ওরু। তিথি আর নীলিমা পেছন থেকে উদ্গ্রীব হয়ে বলে, আরে আরে, এভাবে টলতে টলতে কই যাচ্ছিস, পড়ে যাবি তো। অরুর তাতে ধ্যান নেই। ও যত দ্রুত সম্ভব ওদের চোখের আড়াল হতে চায়। একরাশ ভারাক্রান্ত মন আর নিজের করা বোকামিতে বিরক্ত হয়ে দ্রুত বাড়ি ফেরে ওরু। সদর দরজা পার হতেই অনুর হাতের শক্ত চপটাঘাতে আবারও বিস্ময়ে বিমূঢ় হয়ে ওঠে ওর মুখশ্রী। মনে মনে একটাই প্রশ্ন আড়ায় নিজেকে, কি করেছি আমি? আমার উপরেই কেন পৃথিবীর সবার এত রাগ?